সড়ক অবরোধ, কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। বিকল কিডনির কোষগুলোকে কার্যক্ষম করতে ডায়ালাইসিসের পরিবর্তে শুরু হয়েছে স্টেম সেল পদ্ধতির প্রয়োগ। অল্প খরচে দেশীয় চিকিৎসা, প্রয়োজন গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। উচ্চ আদালতের নির্দেশের ২.৫ বছর পর কাল থেকে শুরু হচ্ছে কর্ণফুলীর দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ। অর্থ সমস্যার সমাধান হওয়ায় উদ্যোগ সফল হবে প্রত্যাশা মন্ত্রীর। এবং বিভিন্ন দিবস সামনে রেখে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা। ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার প্রত্যাশা। কৃষি বিভাগের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা পরামর্শ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের 7টি কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। এই ঘটনায় কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিষয়টি বিবেচনা করা হবে। সারা দেশে শনিবার একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষা শেষে কেন্দ্রের একাডেমিক ভবনে 14 ও 15 কক্ষের 19 শিক্ষার্থীকে পুরনো সিলেবাসের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও কোনো সুরাহা করা হয়নি। এতে বাধ্য হয়েই ওই প্রশ্নের পরীক্ষা দেয় তারা। যেটা কোয়েশ্চেন দিচ্ছে আমাদেরকে সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের সিলেবাস অনুযায়ী। অনিয়মিত প্রশ্নের উপর লেখা হচ্ছে 2018 সালের সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের কক্ষে সবাই নিয়মিত স্টুডেন্ট ছিল। যেগুলো আমাদের সিলেবাস আসছে এগুলো অনেক কঠিন ছিল, আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওদের দাবি হচ্ছে পুনঃ পরীক্ষা নেওয়া হোক, পূর্ণ নাম্বার না চায় না, ওরা পুনঃ পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা এর বিচার চাই, আমরা চাই অবিলম্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা তদন্ত করে ব্যবস্থা নেবে। উত্তরপত্র মূল্যায়নে এই বিষয়টি বিবেচনার আশ্বাস শিক্ষা বোর্ডের। যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ফলাফল প্রস্তুতির সময় এই বিষয়টা আমরা মাথায় রাখব এবং আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। এছাড়া নগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে মাদারীপুরের কালকিনিতে গত বছর প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ভুল দেয় গাইবান্ধার পলাশবাড়িতে ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরনো সিলেবাসের প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে জামালপুর ও সাতক্ষীরায়ও। এসএসসির প্রথম দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 608 পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে কয়েকটি কক্ষে বেশ কিছু শিক্ষার্থীকে সৃজনশীল ও নৈর্ব্যক্তিক 2018 সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি জানানোর পরও দায়িত্বরত শিক্ষকরা কোনো সমাধান দিতে পারেননি। এর প্রতিবাদে পরীক্ষা শেষে কালকিনি খাসেরহাট সড়ক অবরোধ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। সমস্যার সমাধানে জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় তারা। একটা ভালো রেজাল্ট করবো, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভালো রেজাল্ট আসে না, পরীক্ষা দিবে, কিন্তু ওরা 2018 সালে ব্যাচে পরীক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু ওদের প্রশ্নটা আগের ছিল। আমরা সমাধান চাই, আমরা যে পরীক্ষা দিচ্ছি এই প্রশ্নতে যেন আমরা রেজাল্ট আসে। হল সুপার ছিল আমাদের হলে যে টিচার ছিল, যা পরীক্ষার ঘাটে ছিল, তাদের কাছে আমাকে এই ব্যাপারটা অনেক বলা হয়েছে। আমরা যে ভুল প্রশ্নে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে আমরা আলাদা প্যাকেট করে একটা রিপোর্ট সহ চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা ঢাকা বোর্ডে পাঠাবো এবং চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন যে এগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং পরবর্তী পরীক্ষাগুলো তারা নির্বিঘ্নে দিতে পারবে। ঢাকা বোর্ডের 4টি স্কুলেও বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের সব ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। গতকাল সকালে কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। পরীক্ষা
পরীক্ষার বাকি আর মাত্র 30 মিনিট, তাই শেষ প্রস্তুতি হিসেবে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। এবারে পরীক্ষার প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। কোনো সমস্যা হয় নাই, আর প্রশ্ন পরীক্ষা তো আমরা আগেও দিছি, 9এও দিছি, 8এও দিয়ে আসছি, অসুবিধা ছিল না কোনো, সব ঠিক আছে, পারফেক্ট। প্রশ্ন মোটামুটি সহজে আসছে আর এক্সামটা ভালো হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃক। কেন্দ্রে কেন্দ্রে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবছর পরীক্ষার আগে অনেকটাই চিন্তামুক্ত ছিলেন অভিভাবকরা। এইবারের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল, আমার মনে হয় এইগুলা থেকে সরকার উতরিয়ে যাবে। অনেক সন্তুষ্ট যে প্রশ্ন ফাঁস হচ্ছে না, আর বিশেষ করে কোচিং সেন্টারটা বন্ধ করছে, এটা নিয়েও অনেক সন্তুষ্ট। কোচিং সেন্টার বন্ধের সঙ্গে আমি মনে করি যে শিক্ষকদের হতে হবে, ছাত্রদের লেখাপড়ার প্রতি যত্নবান হতে হবে। পরীক্ষা শুরুর আগে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবছর প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানান সাংবাদিকদের। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি অপপ্রচার করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের কোথাও কোনো আমরা নেতিবাচক কোনো খবর আমরা পাইনি। সারা দেশে আমি আশা করি যে কেউ এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সিভিল এভিয়েশন শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ সহ আরো 2টি স্কুলে 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সারা দেশে 28,682টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কিশোরগঞ্জের মহিনন্দ উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গোলাম মেহেদীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। এদিকে নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে শহরে অভিযান চালায় র্যাব। অভিযানে মহসিন আলম সাজু নামে এক ছাত্রকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ধর্মীয় বিধিনিষেধের কারণে দিনের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় রাতে পরীক্ষা দিয়েছেন খ্রিস্টান ধর্মের অনুসারী কুষ্টিয়ার এসএসসি পরীক্ষার্থী রিকি হালদার। গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার MN হাই স্কুল কেন্দ্রে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রিকির পরিবার জানায়, খ্রিস্টান ধর্মমতে শনিবার দিনের বেলা পরীক্ষা দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় রিকির বাবা রিপন হালদার রাতের বেলায় পরীক্ষা নেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত রিকির পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রিকি ও তার পরিবার। রাতের বেলা আবার একা একা পরীক্ষা দেওয়া, এটা মানে ভালো লাগে না, কেমন একটা মানে ব্যাপার। সবার সাথে পরীক্ষা দেওয়ার জিনিসটাই আলাদা। সূর্যালোকে পরীক্ষা দিতে পারবে না, এটা আমাদের ধর্মীয় বিধিনিষেধের কারণে। এজন্য আমরা যশোর বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রণের কাছে প্রেয়ার দিয়েছি। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। এরকম মোট 4টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 4টা পরীক্ষায় আমরা এইভাবে রাত্রে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিব। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে মিলছে না প্রত্যাশিত সেবা। চিকিৎসক ও ওষুধ সংকটে বাড়ছে ভোগান্তি। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে সরকার প্রধানের আমন্ত্রণে আয়োজিত চা চক্রে অংশ নেয় মহাজোট 14 দল এবং নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলো। শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে রাজনৈতিক অঙ্গনের সব পক্ষকে পাশে চায় আওয়ামী লীগ। অংশগ্রহণকারী রাজনীতিকরা একে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্র। নির্বাচনের পর গণভবনের এই আয়োজন রূপ নেয় আওয়ামী লীগ এবং সমমনা রাজনীতিকদের মিলন মেলায়। শনিবার সোয়া 4টা নাগাদ নিজ বাসভবনের লেনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যোগ দেন সরকার প্রধান। রাজনীতির মাঠের আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দলের নেতৃবৃন্দ সরকার প্রধানকে ধন্যবাদ জানান। মহাজোটের জিএম কাদের, রওশন এরশাদ, মশিউর রহমান রাঙা প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানান জাতীয় পার্টির পক্ষ থেকে। চা চক্রে অংশ নিয়েছিল ছোট বড় জোটগুলোর শরিকরাও। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উন্নয়ন অব্যাহত রাখতে সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন। শুভকামনা করলেন, আমরাও তো শুভকামনা করেছি এবং তিনি বললেন শেষে আসার সময় যেটা বললেন একবার আমাদের সঙ্গে দেখা করেন যে রাজনীতির মতভেদ থাকতে পারে, তারপর দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়া বা যাদের সঙ্গে পরিচয় আছে তাদের সঙ্গে পরিচয় নতুন করে আবার ঝালাই করে নেওয়া, এটাই উদ্দেশ্য, সুসম্পর্ক গড়ে তোলা। সেই উদ্দেশ্যেই উনি এটা করেছিলেন। আর রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সব কিছু বিষয় নিয়ে, এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। 14 দলের মুখপাত্র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের ধারাবাহিকতা এই আয়োজন। প্রধান তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন দলগুলোর প্রতি এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন। চা চক্রে অংশ না নেয় ঐক্যফ্রন্টের নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান অংশগ্রহণকারী নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণ কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করতে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিজয়ের জন্য লড়াই চালিয়ে যাবে বিএনপি। অন্যায়কে পরাজিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। হতাশ আমরা হইনি, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে না, কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সের কোথায় আছে সে ব্যাপারে তথ্য আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রায় 550 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এই মামলা করা হয়েছে বলে জানান তিনি। রাজধানী মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 66.5 মিলিয়ন এই টাকাটা, এই ডলার যেগুলো আছে সেগুলো তো আমাদের জানা আছে কোথায় আছে, ফিলিপিন্সের বিভিন্ন জায়গায় আছে। সেগুলোর জন্য তাদের সবাইকে রেসপন্ডেন্ট করে এই মামলা করা হয়েছে। যারা এটার সাথে যাদের এটার সাথে কমপ্লিসিট ছিল, জড়িত ছিল এবং যারা বেনিফিটেড হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ক আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করেছে মামলার প্রথম থেকে শুরু করে এবং সর্বশেষ আমাদের প্রতিটি ডলার উদ্ধার পর্যন্ত তারা আমাদের সাথেই থাকবে। মাছের পাশাপাশি এখন পাখিদেরও অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বেল।
পরিযায়ী এসব পাখির আনাগোনার খবর থাকছে সংবাদের শেষাংশে। কিডনিজনিত রোগে আক্রান্তদের ডায়ালাইসিসের কষ্ট কমাতে স্টেম সেল পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে বাংলাদেশে। আধুনিক এই প্রক্রিয়ায় ডায়ালাইসিস নিতে থাকা রোগীর কার্যক্রমে ডায়ালাইসিসের সংখ্যা কমে আসারও প্রমাণ মিলেছে। তবে কিডনি আক্রান্ত হবার শুরুতেই স্টেম সেল নিলে ভবিষ্যতে ডায়ালাইসিস নাও লাগতে পারে বলে জানিয়েছেন স্টেম সেল বিশেষজ্ঞরা। এই পদ্ধতিকে স্বাগত জানালেও কোনো কোনো রোগীর ক্ষেত্রে তা অধিক কার্যকর সেটি জানাতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন কিডনি হাসপাতালের পরিচালক। মোমিন হোসেনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। দীর্ঘ 6 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত খালেদ। শেষ 1.5 বছর সপ্তাহে 3 বার ডায়ালাইসিস নিয়ে ক্লান্ত খালেদ কিডনি প্রতিস্থাপনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। অবশেষে আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে শরীরে স্টেম সেল নিয়ে বেশ স্বস্তি বোধ করছেন তিনি। দীর্ঘদিনের ইউরিন যেটা জমা ছিল ওটা পাস হলো, তারপরে আমার যে স্টেন্ট যেটা আমি পেতাম না সেটা আস্তে আস্তে ফিরে পাচ্ছি। আমি 3টা ডায়ালাইসিস করতাম, এখন 2টা করি। চিকিৎসকরা বলছেন যাদের ডায়ালাইসিস শুরু হয়নি তাদের শরীরে স্টেম সেলের কার্যকারিতা সবচেয়ে বেশি। তবে ডায়ালাইসিসে থাকা রোগীরা স্টেম সেল নেবার পর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি বলছেন তাদের ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার কথা। আমার ওয়াইফের সপ্তাহে 2 দিন ডায়ালিসিস লাগতো, 3 দিনের পর্যায়ে চলে গেছিল। পরে স্টেম সেল দেওয়ার পরে সপ্তাহে 1 দিন আমরা ডায়ালিসিস করছি। কিরকম খারাপ পর্যায়ে ছিলাম এবং কিরকম ভালো পর্যায়ে এসেছি এখন। এই যে কথা বলছি না, আমার স্ট্যামিনা আছে, তখন আমার কথা বলার স্ট্যামিনাও ছিল না। আমি এখন একটু হাঁটতে পারি, চলাফেরা করতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি। রোগীর দেহের চর্বি থেকে সংগৃহীত স্টেম সেল প্রক্রিয়াজাত করে পুনরায় রোগীর দেহে প্রবেশ করানো হয়। এতে আক্রান্ত কিডনির বিকল কোষগুলো ধীরে ধীরে কার্যক্ষম হয়ে ওঠে। আর আধুনিক এই প্রক্রিয়ায় বিদেশে অন্তত 20 লাখ টাকা খরচ হলেও দেশে এ ব্যয় অন্তত 3 থেকে 3.25 লাখ টাকা। যে মানুষের ডায়ালিসিস এখনো শুরু হয় নাই তাদের একবার স্টেম সেল দিলে সুস্থ হয়ে যাওয়ার কথা, আর যার ডায়ালিসিস শুরু হয়েছে ওনাদের স্টেম সেল দিলে তখন দেখা গেল যে 7 দিনে একবার বা 15 দিনে একবার, 1 মাসে একবার, এইভাবে ধীরে ধীরে এটাকে উইথড্র হয়ে আসবে। যেহেতু আমরা রোগীর নিজের শরীর থেকে স্টেম সেলটাকে পৃথক করে সাথে সাথেই রোগীকে দিয়ে দিচ্ছি, কাজেই এক্ষেত্রে ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সত্যিকার অর্থে এর কার্যকারিতা প্রমাণে অধিক গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কিডনি হাসপাতালের পরিচালক। এইটা একটা ইনোভেটিভ ফর্ম অফ ট্রিটমেন্ট, এইটার এফেক্টিভিটি কি আছে এটা আরও কিছুদিন সময় লাগবে এটা বুঝতে। কিছু কিছু ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। এখন এইটার ব্যাপার নির্ভর করবে হয়তো এর মধ্যে স্টাডি থেকে বেরিয়ে আসবে যে হুইচ আর দ্য পেশেন্ট যাদের স্টেম সেল দিলে ভালো হবে। দেশে অন্তত 2 কোটি মানুষ কিডনিজনিত রোগে আক্রান্ত। এদের সুস্থ জীবনে ফেরাতে স্টেম সেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক গবেষণার পাশাপাশি খরচ কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু বগুড়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। চিকিৎসক ও হেলথ কেয়ার প্রোভাইডারদের সময় মতো না আসা এবং ওষুধ সংকটই এর প্রধান কারণ বলে মনে করছেন ভুক্তভোগীরা। সিভিল সার্জন বলছেন অবকাঠামো এবং স্টাফ সংকট দূর হলে মিলবে সমাধান। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। কমিউনিটি ক্লিনিক চলার সময়সূচিতে গাবতলী উপজেলার চকবোচায় এবং চকসদু কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেল একটিতে চিকিৎসা চলছে, অন্যটিতে ছুটিতে রয়েছেন হেলথ কেয়ার প্রোভাইডার। আবার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে গিয়ে দেখা গেল 4 জন স্টাফের মধ্যে রয়েছেন 2 জন। এসব চিকিৎসা সেবা কেন্দ্রে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই চিকিৎসা সেবা নিয়ে। ডাক্তার আসে না, তারপর ওষুধও পাওয়া যায় না। একজন চিকিৎসক সপ্তাহে যদি 1 দিন আসতো বা 2 দিন আসতে পারতো তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্যে কমিউনিটি সেন্টার করা হয়েছে এটার মানে সফলতা হতো। যদি গাইনি ডাক্তার বা বড় ডাক্তার থাকে সপ্তাহে 1 দিন তাহলে একটু সুবিধা হয় বড় বড় অসুখগুলো দেখাতে। ক্লিনিকগুলো জনমুখী না হওয়ার পেছনে স্বাস্থ্য বিভাগে নিয়োজিত স্বাস্থ্য সেবা প্রদানকারীর সংখ্যা অপ্রতুল, তাদের অনিয়মিতভাবে আসা এবং ওষুধের স্বল্পতাকে দায়ী করেন জনপ্রতিনিধিরা। প্রধান অন্তরায় হচ্ছে ঔষধ আর হলো ডাক্তার, যার জন্য আমরা এই কমিউনিটি ক্লিনিকটা সেভাবে পরিচালনা করতে পারতেছি না। মানুষের সেবা আরও বেশি নিশ্চিত করার জন্য একজন করে এমবিবিএস ডাক্তার দরকার, আর আরও ওষুধের সরবরাহ করা দরকার আছে এবং স্বাস্থ্যকর্মী বাড়ানোর প্রয়োজন।
হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের সেবা প্রদানকারী ডাক্তার নার্স নিয়োগ দিলে কেন্দ্রগুলো আরও সেবা বান্ধব হবে বলে মনে করেন জেলার শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সব জায়গায় যদি একজন করে মিডওয়াইফ থাকতো তাহলে আমরা এই কমিউনিটি ক্লিনিকে আমরা 24 ঘন্টা অথবা দিনের বেলায় আমরা এখানে ডেলিভারি সুবিধাটা রাখতে পারতাম। তাহলে হতো কি গর্ভবতী মায়েরা এখান থেকে সেবা পেতেন। জেলাতে 363টি কমিউনিটি ক্লিনিকে একজন করে হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন। তাকে ঝাড়ু দেয়া থেকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করতে হচ্ছে। আর 110টি ইউনিয়ন সেবা কেন্দ্রে 110 জন MBBS ডাক্তারের বিপরীতে রয়েছেন মাত্র 23 জন ডাক্তার। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষিখাতে ভর্তুকি বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল সকালে গাজীপুরে বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বাড়ানোর উপর তাগিদ দেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ডক্টর তমাল লতা আদিত্য। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসির উদ্দিন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফজলে ওয়াহেদ খন্দকার উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল রাতে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় আগামী 9 ফেব্রুয়ারি সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী 9 তারিখে ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রম একযোগে সারা বাংলাদেশে হবে এবং তার জন্যে যা যা প্রস্তুতি সেটা গ্রহণ করা হচ্ছে। যে দেশ দুর্নীতিমুক্ত সেই দেশের উন্নয়ন তত ভালো হয়, সেই দেশের সমাজ ব্যবস্থা ভালো হয়। সেই লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, আমরাও কাজ করে যাচ্ছি ওনার নির্দেশনায়। আমাদের স্বাস্থ্য বিভাগে যেখানে যেখানে দুর্নীতি রয়েছে আমরা সেই জায়গাগুলো বেছে বেছে আমরা কাজ করব। বাংলার সময় আরও থাকছে। বাংলা বানানের ক্ষেত্রে মানা হচ্ছে না আদালতের নির্দেশনা, ভুল আর বিভ্রান্তিকর বানানের ছড়াছড়ি। সংশ্লিষ্টদের উদাসীনতাই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। পুনরায় নির্বাচনের দাবি না করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নেতিবাচক রাজনীতি থেকে সরে আসার জন্য দলটিকে আহ্বান জানান মন্ত্রী। শনিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। 14 সালের নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি 5 বছর দেশ পরিচালনা করেছে। 18 সালের 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ এই সরকারও 5 বছর দেশ পরিচালনা করবে। আগামী 5 বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই, অনুরোধ জানাই এবং নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে মোটর শোভাযাত্রা হয়েছে। গতকাল বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলকে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের দাবি জানান তারা। অর্থ ছাড়সহ নানা জটিলতা ও উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর অবশেষে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। উচ্ছেদ অভিযানের সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। কর্ণফুলীকে সচল রাখতে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিকল্প নেই বলে মনে করেন নদী গবেষকরা। আর ভূমিমন্ত্রী আশা করছেন অর্থ সমস্যার সমাধান হওয়ায় উচ্ছেদ কার্যক্রম সফল হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দখল আর দূষণে বিপর্যস্ত দেশের কর্ণফুলী নদী কোনো রকম নিয়মনীতি তোয়াক্কা না করে নদীর দুপাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 2014 সালে কর্ণফুলী নদীর 2 তীরে সীমানা নির্ধারণের কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। জরিপের কাজ শেষে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়।
প্রতিবেদনটি আদালতে দাখিল করলে 2016 সালের 16 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কর্ণফুলীকে দখলমুক্ত করতে 90 দিনের সময় বেঁধে দেয়। এরপর উচ্ছেদ অভিযান চালাতে টাকার জন্য কয়েকবার ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিলেও তেমন কোনো সাড়া মেলেনি। তবে অর্থ বরাদ্দ ছাড়ে এবার মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের সকল জনসাধারণ, সরকারের বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক মহল, সকল জায়গা থেকে কিন্তু আমাদের একটি সমর্থন রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে চট্টগ্রামের যে লাইফলাইন, সে কর্ণফুলী নদীকে আমরা রিকভার করতে পারবো। অর্থনীতির চাকা সচল রাখতে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই বলে জানান এই নদী গবেষক। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি আমরা সচল রাখতে চাই, চট্টগ্রামকে যদি বাসযোগ্য রাখতে চাই বাণিজ্যের রাজধানী হিসেবে, অবশ্যই কর্ণফুলী নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হবে। ভূমিমন্ত্রী জানান উচ্ছেদে কাউকেই ছাড় দেওয়া হবে না। কে কি বাধা দেবে আমাদের সেটা বিষয় না, সরকারের সিদ্ধান্ত সুপ্রিম। আমরা এই ব্যাপারে একেবারে স্ট্রিক্ট। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনাহীন কর্ণফুলী তীর প্রতিষ্ঠা আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা চট্টগ্রামবাসীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভুলে ভরা, বিভ্রান্তিকর আর অদ্ভুত বাংলা বানানে দেশের বিভিন্ন ফেডারেশনে, এমনকি সাইনবোর্ড কিংবা ব্যানার লেখার ক্ষেত্রেও নির্দেশ মানা হচ্ছে না আদালতের। এ যেন দেখার কেউ নেই। বিশেষজ্ঞরা বলছেন বাংলা বানান নিয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাই এর জন্য দায়ী। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন। দর্শক, মাহবুব রিমনের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন ফারুক মোল্লা। গুলিস্তানের স্টেডিয়াম পাড়ায় গিয়ে দেখা মিলল বিভিন্ন ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনের ভুলে ভরা বানান। এই যেমন মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামকে মাওলানা ভাসানী বলে চালিয়ে দিচ্ছে অনেকেই। শুধু ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনই নয়, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের সাইনবোর্ডেও দেখা মিলল এমন ভুলের। এছাড়া ইংরেজি বা অন্যান্য বিদেশি শব্দের বানানের ক্ষেত্রেও বাংলা একাডেমির বেঁধে দেয়া নিয়মের তোয়াক্কাই করছেন না অনেকেই। ফলে তাদের অদ্ভুত বানান বিভ্রান্ত করছে দর্শকদের। অ্যাথলেটিক্স ফেডারেশন তাদের বিভিন্ন সাইনবোর্ডে ব্যবহার করছে ভিন্ন ভিন্ন নাম। শুটিং ফেডারেশনের নাম নিয়েও আছে জটিলতা। সাইনবোর্ড ব্যবহার করার আগে কিন্তু অনেক বড় একটা প্রক্রিয়া যায়। তারা একবারও কিন্তু ওটা নিশ্চিত হন না যে আমি যা লিখছি সেটা ঠিক লিখছি কিনা। বাংলা একাডেমি আমাদের এখন ইংলিশ নামের বেলায় একদম খুব ভালো রুলস করে দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের যে কাজ খেলাধুলার ইস্যুতেই তাদের হলো যে সেরকম কোনো তৎপরতা দেখি না। আর এটা তো হলো যে নাম। এত গেল মুদ্রার এক পিঠের গল্প। বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার ক্ষেত্রেও অনেকটাই উদাসীন বিভিন্ন ফেডারেশন। অভিন্ন গল্প ফুটবল, উশু, হ্যান্ডবল সহ অনেক ফেডারেশনের। অথচ দূতাবাস ও বিদেশি সংস্থা ছাড়া ব্যানার লেখার ক্ষেত্রে স্পষ্টতই নির্দেশনা আছে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে। ইংলিশ টার্মে যে সমস্ত নাম সেটা ইংরেজিতে লিখতে পারবে, কিন্তু তার পূর্বে বাংলাটায় লিখতে হবে। এটা যদি না মানে কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 3 ধারা মতে 6 মাস জেল এবং 2000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। এই ভাষার জন্য 1952 সালে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। বিশ্বের একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য নিজের জীবনকে তারা করেছিলেন উৎসর্গ। তাই তো অজ্ঞতা কিংবা অবহেলা কোনোভাবেই বাংলা ভাষায় ভুল বানান কাম্য নয়, আর ক্রীড়াক্ষেত্রে তো একেবারেই নয়। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্ত করে দ্রুতই ভুল নামের বানান সংশোধন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এটা তো অনেক বড় একটি ভুল, কিন্তু এটা যেন না থাকে অবশ্যই আমাদের থেকে আমরা উদ্যোগ নেব এবং আমরা একটি দরকার হলে একটি কমিটিও করে দেব। তাই তো এখন একটাই প্রত্যাশা, সর্বস্তরে সঠিক বাংলা বানান প্রচলনের যে দাবি উঠেছে সেই ছোঁয়া লাগুক ক্রীড়াঙ্গনেও। ক্রীড়াক্ষেত্রে ভুল বানান না থাকুক ভুল করেও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। জমিতে সেচ, সার প্রয়োগ ও পরিচর্যায় দিন কাটছে তাদের। দিবসগুলোতে ফুলের ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার আশা করছেন তারা। আর ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে বসন্ত, আর কদিন পরই ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামের মাঠের পর মাঠে এখন কৃষকের ব্যস্ততা। তারা চাষ করছেন গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা ও লিলিয়াম ফুল।
তিনটি দিবসের বাজার ধরতে দিনরাত পরিশ্রম করছেন এখানকার ফুল চাষিরা। জমিতে সার, সেচ প্রদান, আগাছা দমন, কীটনাশক প্রয়োগ করছেন তারা। সারা বছর ফুল উৎপাদন করলেও বসন্ত, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি বাজার ধরাটাই থাকে চাষিদের মূল লক্ষ্য। এই তিনটি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান তারা। চাষিরা বলছেন দাম ভালো পেলে এবারও লাভের মুখ দেখবেন তারা। প্রতি 100 টাকা বিক্রি করতে পারলে 50 থেকে 60,000 থাকবে। সামনে মনে করেন আমরা 150-200 টাকার বাজার আশা করছি, আর এখন বর্তমানে 100 টাকা 120 টাকা বিক্রি হচ্ছে। পয়লা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস, এজন্য এখন বাড়তি একটু পরিচর্যা করছি আর কি। এখন গোলাপটা আপনার 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা। আপনার ভালোবাসা দিবস বা 21শে ফেব্রুয়ারি আসলে এটা 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 7 টাকা নিম্ন দাম পাওয়া যায়। এদিকে কৃষি বিভাগ বলছে উৎপাদন ভালো করতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে বিশেষ করে উৎপাদন প্রযুক্তি এবং আমাদের যে মার্কেট লিঙ্কেজ এ সম্পর্কেও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর জেলার বিভিন্ন উপজেলায় 382 হেক্টর জমিতে ফুল চাষ করা হচ্ছে। সময় সংবাদ, ঝিনাইদহ। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 6 ঘন্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় গতকাল সকালে পৌর শহরের ভাদুঘর মুন্সিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় 2.5 বছরের শিশু হালিমা আক্তার। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে মাইকিং ও খোঁজাখুঁজি শুরু হয়। দুপুরে নিজ বাড়ি থেকে 500 গজ দূরে দুটি ভবনের মধ্যবর্তী স্থানে শিশু হালিমার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘুম থেকে উঠছে, ওইটা সে কাপড় চাপড় পরাইছে, দাদা একটা বড় আইনে দিছে, বড় নাই আদমদা ওড়ানে বাইরেছে। আমার শাশুড়ি করে আমি লুটি বলতেছি, নাই নাবালক ফেরেশতা মানুষ, হ্যাঁ কোনো বুঝে না, হ্যাঁ নিয়ে এসে কিভাবে মারলো বা কেন মারলো, কি কারণে মারলো, হ্যাঁ কি অপরাধ, এটা সব দেশবাসীর কাছে এটা বিচার, সুস্থ বিচার চাই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, এটা হত্যা নাকি অন্য কোনো মোটিভ আছে কিনা রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আমাদের টিম কাজ করতেছে। এটা ময়নাতদন্তের রিপোর্টে আসলেই বলা সম্ভব। শরীয়তপুরে 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় স্থানীয় একটি ইটভাটায় কর্মরত 2 শিশুকে বিভিন্ন সময় ধর্ষণের চেষ্টা করে বখাটে কাদির ভূঁইয়া। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন শিশু দুটির পরিবার। পরে অভিযুক্ত কাদিরকে আটক করে সখীপুর থানা পুলিশ, পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা জামিল হোসেন মিলনের সন্ধানের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বিকেলে তালতলা হাফ রাস্তা এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সময় বক্তারা নিখোঁজ যুবলীগ নেতা জামিল হোসেন মিলনের সন্ধান দাবি করেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অফিস থেকে ফেরার পথে র্যাব পরিচয় মিলনকে তুলে নিয়ে যায় কয়েকজন অস্ত্রধারী। মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্যাবিল মাছের পাশাপাশি এখন পাখিদেরও অভয়াশ্রম। প্রতিদিন 1000 মাইল দূর থেকে এসে ভিড় করছে অসংখ্য পরিযায়ী পাখি। সকাল সন্ধ্যা অতিথি ও স্থানীয় পাখির উড়াউড়ি আর কলকাকুলিতে মুখর বিলটি হয়ে উঠেছে পাখির এক রাজ্যে। তবে পাখির খাদ্য সংকট, শিকারীর তৎপরতা ও আবাসনের পরিবর্তনের কারণে দিনকে দিন কমে আসছে পাখির উপস্থিতি। শাহুলুদুর রহমানের পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শীতের শুরুতেই ঝাঁক বেঁধে বিলে আসে পরিযায়ী পাখিরা। বিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু এদেরই অবাধ বিচরণ। ডানা ঝাপটানো শব্দে চঞ্চলতায় ভরে উঠেছে নির্জন বিলের প্রান্তর। আকাশে মালা গাচ্ছে ঝাঁক বাঁধা ছোট বড় পাখি। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালি রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বানিহাঁস সহ নাম না জানা অসংখ্য পাখির জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। আর এই অপরূপ সৌন্দর্য উপভোগে পাখি ও প্রকৃতিপ্রেমীদের বেড়ানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই বাইক্যাবিল। খাদ্য ও আবাসন সংকটের পাশাপাশি শিকারীদের তৎপরতার কারণে পাখিদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা দর্শনার্থীদের। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে,
3 প্রকার 4 প্রকার পাখি দেখছি। অন্যবার যখন আসছিলাম তখন আমরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখছিলাম, এবার এই পাখিগুলো নাই। প্রায় 1 কিলোমিটার রাস্তা অত্যন্ত ভাঙ্গাচোরা, এটা যদি আর একটু বেটার করা যাইতো তাহলে আমার মনে হয় যে পর্যটনের সংখ্যা আরো বাড়বে। জেলা প্রশাসন বলছে বাইক্যাবিলকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। বাইক্যাবিলে যাওয়ার ব্যাপারে যে রাস্তাঘাটের সমস্যা সেই বিষয়ে জেলা প্রশাসন ওয়াকিবল আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা সে বিষয়গুলো আমাদের নজরে আছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাইক্যাবিল সহ আশেপাশের 170 হেক্টর আয়তনের এলাকাকে পাখির অস্থায়ী অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। গত বছরের পাখি শুমারি অনুযায়ী 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে এই বাইক্যাবিলে। প্রতি শীতেই 40 প্রজাতির দেশি বিদেশি পাখির আগমন ঘটে এখানে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হলো ভুল প্রশ্নে বিক্ষোভ, সড়ক অবরোধ, কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। বিকল কিডনির কোষগুলোকে কার্যক্ষম করতে ডায়ালাইসিসের পরিবর্তে শুরু হয়েছে স্টেম সেল পদ্ধতির প্রয়োগ। অল্প খরচে দেশেই হচ্ছে চিকিৎসা, প্রয়োজন গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর কাল থেকে শুরু হচ্ছে কর্ণফুলী দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ। অর্থ সমস্যার সমাধান হওয়ায় উদ্যোগ সফল হবে প্রত্যাশা মন্ত্রীর। এবং বিভিন্ন দিবস সামনে রেখে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা। ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার প্রত্যাশা। কৃষি বিভাগের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা পরামর্শ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।